এত বৃষ্টির মধ্যে দিয়ে এত হাজার হাজার মানুষের জনসমাবেশ অনেকেই বলে যে এর মধ্যে এই বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে এখানে এখনো রয়ে গেছে, আমাদের ভাইজান আসবেন বলে ইভেন আমাদের নেতাদের বক্তৃতা শুনছেন, তাতে প্রমাণিত হয়ে গেছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের দিকে এসছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুকেই কিন্তু মানুষ আর উপেক্ষা করছে না, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের দিকে কিন্তু ঝুঁকছে। এখানকার মানুষের সবথেকে একটা বড় অভিযোগ, তারা বলেন ভোট আসলে কোনো সময় একটা বাইক বাহিনী দেখা যায় অভিষেকে। আমি জানি শুধু এখানে নয়, মগরাহাট পশ্চিম, পাথর প্রতিমা, কাকদ্বীপ, কুলপি, এই সমস্ত জায়গা পুরো মথুরাপুরের মধ্যেই একটা সন্ত্রাস বাহিনীর রাজ চলে, সেটা আমি জানি। তার কারণ হচ্ছে একটাই, এখানকার মানুষের শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, আর সেটা এখানকার সরকার বলো পরিকল্পনা করে এখানকার মানুষের কাছ থেকে শিক্ষাটাকে কেড়ে নিয়েছে। তাহলে তাদের কাছে অস্ত্র ধরিয়ে দেওয়া যেতে পারে এবং সমাজ বিরোধীর কাজ করা যেতে পারে। আমার লক্ষ্য কিন্তু এখানকার মানুষকে শিক্ষিত করব, এখানকার মানুষকে একটা মূল স্রোতের মধ্যে, এখানকার মানুষ আপনি যেটা বললেন যে বাইক বাহিনী দেখা যায়, তারা কিন্তু সমাজ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে আছে। সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আসতে গেলে কিন্তু শিক্ষাটা সবার আগে প্রয়োজন। আপনি এখানে দেখবেন মথুরাপুর লোকসভাতে কোনো রকমের একটা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনাকে সেই কলকাতায় যেতে হচ্ছে বা ডায়মন্ড হারবারে যেতে হচ্ছে, বা শিক্ষা প্রতিষ্ঠান নেই ঠিকঠাক। তারপরে 7টা বিধানসভা কেন্দ্র, অথচ একটা কিন্তু পৌরসভা নেই সেখানে, মানে অনেকটা আমরা পিছিয়ে আছি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের নজরে আছে। আপনি নতুন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, যেহেতু মথুরাপুর লোকসভায় বিভিন্ন অঞ্চলে এবং ব্লকে এবং বিধানসভায় ঘুরছেন, সব থেকে মানুষের কোন বিষয়ে বেশি অভিযোগ? সব থেকে আপনি যেটা বললেন, সব থেকে বেশি অভিযোগ, মানুষ কিন্তু কোনো টাকা চাইছে না, পয়সা চাইছে না, বা ঘর বাড়ি চাইছে না। মানুষ বলছে যে ভোটের সময় 2023-এ যে পঞ্চায়েতে ভোটে যে লুট হয়েছে, সন্ত্রাস বাহিনী যে ঘর ছাড়া করেছে, যে বাবাটা আজকে কাজের জন্য নয়, শুধুমাত্র ঘরে ঢুকতে পারছে না সেই সন্ত্রাস বাহিনীর জন্য। তাদের একটাই দাবি, আমার সেই বাপটাকে ফিরিয়ে দিন, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন, এটা হচ্ছে তাদের অভিযোগ। আমরা এখানে সকালবেলা এসে বিভিন্ন গ্রামে দেখলাম, তাদের একটাই অভিযোগ, তারা বললো যে পঞ্চায়েতে তারা এখানে 22টা বুথ আছে, তারা 15-13টা বুথে অলরেডি জিতেই আছে, কিন্তু এখানে জিতে পারেনি। কি বলবে? শুধু এটা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই পঞ্চায়েতে লুটের রাজ চলেছে একটা, শুধু মগরাহাট পশ্চিম বলে মথুরাপুরে নয়, পুরো পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা বাম আমলেও দেখেছি। কোনোভাবেই মানুষ তার পঞ্চায়েত ভোট, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তৃণমূল সরকার 2013-র পর থেকে অবাধে লুট করেছে। আপনার 2018-তেও দেখবেন পঞ্চায়েত লুট করেছে, 2023-এও তার পুনরাবৃত্তি হয়েছে, তার কিন্তু অন্যথা হয়নি। আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, বাধা পাচ্ছেন শাসক দলের তরফ থেকে? কোনো বাধা পাচ্ছে না? অবশ্যই বাধা হচ্ছে, টোটো ভাড়া দিচ্ছে না, পারমিশন করতে দিচ্ছে না, আমাদের যা কর্মীরা আছেন কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। এই সমস্ত কিছু উপেক্ষা করেও কিন্তু আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারছেন। আমরা এখানেও যেমন কন্টিনিউ প্রোগ্রাম করছি, প্রতিদিন আজকে কুলপিতে প্রোগ্রাম ছিল, সমস্ত কিছু বাধা উপেক্ষা করে কিন্তু আমরা কোথাও বসে নেই, আমরা কিন্তু করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। সামনে 1 তারিখ পয়লা, মানুষদেরকে কি বার্তা দেবেন? বিশেষ করে আমি সালাউদ্দিন ভাইকে বলবো, আপনার যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা আপনি পালন করবেন। আপনি দায়িত্বটা আপনি কড়াভাবে পালন করবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনি আরও দরকারে কিছু ছেলে নিয়ে সাইডে দেখবেন, এবং পুলিশ প্রশাসন বন্ধুরা আমাদের সঙ্গে আছে, তারা আমাদের সত্যি খুবই সহযোগিতা করছে। সকাল থেকে পুলিশ প্রশাসন বন্ধুরা ভোগালী 1 এবং ভোগালী 2-এ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে পুলিশ প্রশাসন বন্ধুরা, পুলিশ প্রশাসন বাইরে আমাদের সাথ দিয়ে যাচ্ছে, সত্যি তাদের প্রতি আমরা ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে কৃতজ্ঞতা থাকব। আমরা সত্যি তাদের ভাষায় বলে বোঝাতে পারবো না, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আইএসএফের তরফ থেকে আগামী দিনও ছিল, আগামী দিনও থাকবে। তারই চেষ্টা আমরা আইএসএফের তরফ থেকে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে আমরা সব সময় সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো। কারণ আইএসএফ দেশ বাঁচানোর লড়াইতে এসছে, ক্ষমতা দখলের লড়াইতে আসেনি, সমাজ বদলানোর লড়াইতে এসছে। এই সমাজ বদলানোর লড়াইতে আমরা আইএসএফের কর্মীরা, আইএসএফের তরফ থেকে আমরা জান মাল সব কিছু দিয়ে আমরা লড়াই করতে রাজি আছি, ঠিক কিনা? এই সমাজ গড়ার লড়াইতে যেহেতু দেশের আগে কোনো চোর নেতা, কোনো নেতা মন্ত্রী চলছে না, চলবে না, ঠিক কিনা?
আগামী দিন যাতে এই দেশ আইএসএফ বাঁচাতে পারে, তার জন্য আমরা আইএসএফ এর তরফ থেকে আগামী দিন যে গণতন্ত্র মেনে লড়াই করছে, লড়াই চলবে। আজকে এই মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনবেন। কেন আইএসএফ তৈরি হয়েছে, আইএসএফ কেন এসছে, আপনাদের দ্বারে দ্বারে কেন এসছে। আইএসএফ এর কোনো ইচ্ছাই ছিল না রাজনৈতিক দল তৈরি করা। সাধারণ মানুষের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য, মানুষের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, হিন্দুদের জন্য, মুসলমানের জন্য আইএসএফ আগামী দিন লড়ছে এবং লড়বে। এই লড়াইয়ে আমরা জানমাল সব কিছু দিয়ে, অর্থ সব কিছু দিয়ে আমরা এই লড়াইয়ে সাথ দিতে চাই, ঠিক কিনা? কর্মীরা কি বলছেন, ঠিক তো? তাই আমাদের নেতৃত্বকে বলবো, আপনাদের যে কাজটা দেওয়া হয়েছে খুবই তাড়াতাড়ি আপনারা কাজটা শুরু করেন। আমাদের বক্তব্য পর্ব শুরু করব, কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য পর্ব আমরা শুরু করব। আপনারা একটু ধৈর্যের পরিচয় দেবেন, কারণ ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আইএসএফ এর কর্মীদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ ওরা পঞ্চায়েত ভোটে দেখিয়ে দিয়েছে কি লড়াই শাসকের সঙ্গে। মিথ্যা কেস আমাদের এই কাটালিয়ায় কি হারে পুলিশ প্রশাসনের সামনে আমাদের আইএসএফ এর কর্মীদের উপরে যে অত্যাচার করেছিল, বোম বন্দুক নিয়ে যে অত্যাচার করেছিল, সেই বোম বন্দুককে উপেক্ষা করে তারা 13 তারিখে নমিনেশন দিয়েছে, 15 তারিখে নমিনেশন দিয়েছে। সেই নমিনেশন এই শাসক চোর সরকার সেই নমিনেশন অনলাইনের মাধ্যমে চুরি করে নিয়েছে। তাই ধৈর্যর পরিচয় আগামী দিন আমাদের আইএসএফ এর কর্মীরা দিয়েছে, দিচ্ছে এবং দেবে, ঠিক তো? ধৈর্যর পরিচয় আপনারা দেবেন তো, দেবেন তো, দেবেন তো? আগামী দিন আরো লড়াই করতে হবে দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানের জন্য লড়াই করতে হবে আমাদের। যারা প্রচার করেছে হ্যালো, আজকে যে আমাদের সকাল থেকে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল, খুব মেহনত করেছে আমাদের কাঁটাডাঙ্গা থেকে ইসাহাক বাবু এবং মইনুর, এই দুজনকে বলছি আমাদের স্টেজে চলে এসো। হ্যালো, স্টেজে আমাদের রাজু ভাই এবং সালাদ্দিন ভাই, যে দায়িত্ব দেওয়া আছে তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করবে।